নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের এবারে 12 গল্প সমষ্টি থেকে একটা অত্যন্ত সুন্দর গল্প, সাধনবাবুর সন্দেহ। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম সাধনবাবুর সন্দেহ। সাধনবাবু একদিন সন্ধেবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিগতখানেক লম্বা সরু গাছের ডাল পড়ে রয়েছে। সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ। ঘরে যা সামান্য আসবাব আছে, খাট, আলমারি, আলনা, জলের কুঁজো রাখার টুল, তার কোনোটাতেই তিনি এক কণা ধুলো বরদাস্ত করেন না। বিছানার চাদর, বালিশের ওয়াড়, ফুলকারি কড়া টেবিল ক্লথ সব কিছুই তকতকে হওয়া চাই। এতে ধোপার খরচটা বাড়ে, কিন্তু সেটা সাধনবাবু গা করেন না। আজ ঘরে ঢুকেই গাছের ডাল দেখে তার নাক কুঁচকে গেল। পচা! চাকর পচা মণিমের ডাকে এসে হাজির। বাবু, ডাকছিলেন? কেন, তোর কি কোনো সন্দেহ হচ্ছে? না বাবু, তা হবে কেন? মেঝেতে গাছের ডাল পড়ে কেন? তা তো জানি না বাবু, কাক চড়িয়ে এনে ফেলেছে বোধহয়। কেন ফেলবে কেন? কাক চড়ুই তো ডাল আনবে বাসা বাঁধার জন্য, সে ডাল মাটিতে ফেলবে কেন? ঝাড়ু দেবার সময় লক্ষ্য করিসনি এটা? নাকি ঝাড়ুই দিসনি? ঝাড়ু আমি রোজ দিই বাবু, যখন দিই তখন এ ডাল ছিল না। ঠিক বলছিস? আগে হ্যাঁ বাবু। তাজ্জব ব্যাপার তো। পরের দিন সকালে অফিস যাবার আগে একটা চড়ুইকে তার জানলায় বসতে থেকে সাধনবাবুর সন্দেহ হলো ইনি বাসা বাঁধবার ফিকির খুঁজছেন। কিন্তু কোথায়? ঘরের মধ্যে জায়গা কোথায়? ঘুলঘুলি দেখি তাই হবে। 3 তলা ফ্ল্যাট বাড়ির 7খানা ঘরের মধ্যে তার ঘরের দিকেই চড়ুইয়ের দৃষ্টি কেন, এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগলো। এমন কিছু আছে কি যা পাখিদেরকে অ্যাট্রাক্ট করছে? অনেক ভেবে সাধনবাবুর সন্দেহ হলো ওই যে নতুন কবিরেজি তেলটা তিনি ব্যবহার করছেন, যেটা দোতলার শখের কবরেজ নীলবণীবাবুর মতে খুশকির মহৌষধ, সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে এনেছে। সেই সঙ্গে এমনও সন্দেহ হলো এটা হয়তো নীলমণিবাবুরই একটা ফিচলেমি। সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষীনিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণগান করছেন। আসলে 17-2 মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহর বাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি ঠাট্টাও করেন। আজ কি সন্দেহের উদয় হলো আপনার মনে? এই জাতীয় প্রশ্ন দিনের শেষে সাধনবাবুকে প্রায়ই শুনতে হয়। শুধু প্রশ্ন নয়, অন্যভাবেও তাকে নিয়ে লেক পুলিং চলে। একতলার নব্যেন্দু চাটুর্যের ঘরে সন্ধ্যায় 3 তাসের আড্ডা বসে। সাধনবাবু তাতে নিয়মিত যোগদান করেন। সেদিন যেতে নব্যেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে বললেন, দেখুন তো মশাই, এ থেকে আপনার কিছু সন্দেহ হয় কি না? এটা জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। আসলে কাগজটা নব্যেন্দুবাবুর মেয়ে মিনির অঙ্কের খাতার একটা ছেঁড়া পাতা। সাধনবাবু কাগজটাকে খুলে সেটার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এটা তো সংখ্যা দিয়ে লেখা কোনো একটা সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে। নব্যেন্দুবাবু কিছু না বলে চুপটি করে চেয়ে রইলেন সাধনবাবুর দিকে। কিন্তু এটার তো কোনো মানে করা দরকার, বললেন সাধনবাবু। ধরুন এটা যদি কোনো হুমকি হয় তাহলে? সংকেতের পাঠোদ্ধার হয়নি অবশ্য, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হলো এই কাগজের দলা থেকে সাধনবাবুর সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটা দেখা। সাধনবাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হলো ঠগ, জুয়াচোর, ফন্দিবাজ
এবং মিথ্যেবাদের ডিপো। কারুর ওপর ভরসা করতে নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষকে সামলে চলতে সাহায্য করতে পারে। এই সাধনবাবুই একদিন অফিস থেকে এসে ঘরে ঢুকে তার টেবিলের ওপর একটা বেশ বড় চারচৌকো কাগজের মোড়ক দেখতে পেলেন। তার প্রথমেই সন্দেহ হলো সেটা ভুল করে তার ঘরে চলে এসছে। এহেন মোড়ক তাকে কে পাঠাবে? এমন তো তিনি কোনো পার্সেল প্রত্যাশা করেননি। কাছে গিয়ে যখন দেখলেন মোড়কের ওপর যে তার নাম নেই, তখন সন্দেহটা আরও পাকা হয়ে গেল। এটা কে এনে রাখলো রে? চাকর পচাকে ডেকে জিজ্ঞেস করলেন সাধনবাবু। আগে একজন লোক ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরবেলা। আপনার নাম করে বলেছে যে এটা আপনারই জিনিস। ধনঞ্জয় একতলার ষোড়শীবাবুর চাকর। কি আছে এতে, কে পাঠিয়েছে, সেসব কিছু বলেছে? আগে তা তো বলিনি। বোঝো। সাধনবাবু কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন। রীতিমতো বড় মোড়ক, প্রায় একটা 5 নম্বর ফুটবল ঢুকে যাবে ভেতরে। অথচ কে পাঠিয়েছে সেটা জানার কোনো উপায় নেই। সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে এসে মোড়কটা হাতে তুললেন। বেশ ভারী, কমপক্ষে 5 কিলো। সাধনবাবু মনে করার চেষ্টা করলেন শেষ কবে তিনি এই জাতীয় মোড়ক পেয়েছেন। হ্যাঁ, বছর 3 আগে খড়দায় তার এক মাসিমা থাকতেন। তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। তার 6 মাসের মধ্যেই সেই মাসিমার মৃত্যু হয়। আজ সাধনবাবুর নিকট আত্মীয় বলতে কেউই আর অবশিষ্ট নেই। পার্সেল কেন, চিঠিও তিনি মাসে 2-1টার বেশি পান না। এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না, কিন্তু তাও নেই। কিংবা হয়তো ছিল। সাধনবাবুর সন্দেহ হলো ধনঞ্জয়ের অসাবধানতা হেতু সেটা খোয়া গেছে। একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলা দরকার। তাকে ডেকে পাঠানো অনুচিত হবে এই মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন। ধনঞ্জয় উঠোনে বসে হামানদিস্তে কি যেন ছেঁচছিল। সাধনবাবুর ডাকে উঠে এলো। আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নাম করে? আগে হ্যাঁ। সঙ্গে কোনো চিঠি ছিল? ওই না তো। কোত্থেকে আসছে সেটা বলেছিল? মদন না কি যেন একটা নাম বললেন। মদন? তাই তো বললেন। মদন নামের কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না সাধনবাবু। কি বলতে কি বলেছে এ লোকটাই জানে। ধনঞ্জয় যে একটা গবেট সে সন্দেহ সাধনবাবুর অনেক দিনের। চিঠিপত্র বা কাগজপত্র কিছু ছিল সঙ্গে? একটা কাগজ ছিল, তাতে তো বাবু সই করে দিলেন। এ ষোড়শীবাবু? আগে হ্যাঁ। কিন্তু ষোড়শীবাবুকে জিজ্ঞেস করেও কোনো ফল হলো না। একটা চিরকুটে তিনি সাধনবাবুর হয়ে সই করে দিয়েছেন বটে, কিন্তু সেটা কোথা থেকে এসছিল তা খেয়াল করেননি। সাধনবাবু আবার নিজের ঘরে ফেরত চলে এলেন। কার্তিক মাসের সন্ধ্যা, শীতটা এর মধ্যেই বেশ অনুভব করা যাচ্ছে। সামনে কালী পুজো, তার তোড়জোড়ো যে চলেছে সেটা মাঝে মধ্যেই বোমা পটকার তুম, পাড়াতেই একটা বোমা ফেটেছে। আর সেই মুহূর্তে খাটে বসা সাধনবাবুর শিরদাঁড়া দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। টাইম বোমা! ওই মোড়কের মধ্যে টাইম বোমা নেই তো, যেটা নির্দিষ্ট সময় ফেটে তার ইহজগতে লীলা সাঙ্গ করে দেবে একবারে। এই টাইম বোমার কথা ইদানিং খুব শোনা যাচ্ছে। সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র। কিন্তু তাকে টাইম বোমা পাঠাবে কে, কেন? প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হওয়ার ফলে তার কোনো শত্রুর অভাব নেই। কন্ট্রাক্ট পাবার জন্য তোষামত ধরাধরি তাকেও করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরও করতে হয়। যদি তিনি পেয়ে যান সে কন্ট্রাক্ট, তাহলে অন্যরা হয়ে যায় তার শত্রু।
এটা তো হামেশাই হচ্ছে। পচা! ডাক্তার দিয়েই তিনি বুঝতে পারলেন যে তার গলা দিয়ে পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু তাও পচা হেসে হাজির। বাবু ডাকছিলেন? ইয়ে, কিন্তু কাজটা কি ভালো হবে? সাধনবাবু ভেবেছিলেন পচাকে বলবেন পার্সেলে কান লাগিয়ে দেখতে টিকটিক শব্দ শোনা যাচ্ছে কিনা। টাইম বোমার সঙ্গে কলকবজা লাগানো থাকে, সেটা টিকটিক শব্দে চলে। সেই টিকটিকই একটা পূর্ব নির্ধারিত বিশেষ মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণে পরিণত হয়। পচা যখন কান লাগাবে তখনই যদি বোমাটা! সাধনবাবু আর ভাবতে পারলেন না। এদিকে পচা বাবুর আদেশের জন্য দাঁড়িয়ে আছে। সাধনবাবুকে বলতেই হলো তিনি ভুল করে ডেকেছিলেন, তার কোনো প্রয়োজন নেই। এই রাতটা সাধনবাবু ভুলবেন না কোনো দিন। অসুখে বিসুখে রাত্রে ঘুম হয় না, এটা অস্বাভাবিক নয়, কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘর্মাক্ত অবস্থায় সারা রাত ঠায় বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা এই তার প্রথম। কিন্তু সকাল পর্যন্ত যখন বোমাটা ফাটল না, তখন কিছুটা আশ্বস্ত হয়ে সাধনবাবু স্থির করলেন যে আজই সন্ধ্যায় ওই মোড়কটা খুলে দেখতে হবে যে তার মধ্যে কি আছে। তার নিজেরও মনে হয়েছে তার সন্দেহটা মাত্রা ছাড়িয়েই যাচ্ছে। কিন্তু সন্ধেবেলা এমন একটা ঘটনা ঘটল যে সাধনবাবুর আর মোড়ক খোলা হলো না। অনেক লোক আছে যারা খবরের কাগজের আদ্যপ্রান্ত না পড়ে পারে না। সাধনবাবু অবশ্য এই দলে পড়েন না। প্রথম এবং মাঝারি পাতার খবরগুলোর শিরোনাম চোখ বুলিয়েই তার কাগজ পড়া হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। তাই উত্তর কলকাতার খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। অফিস থেকে ফিরে একতলায় নব্যেন্দু চ্যাটার্জির ঘরে একটা বড় রকমের দাপাদাপি চলছে শুনে কারণ জিজ্ঞেস করে তিনি ঘটনাটা জানতে পারলেন। পটুয়াতলা লেনে খুন, হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক। কথাটা শুনেই সাধনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচা খেয়ে জেগে উঠল। এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করেই। তার প্রথম নাম শিবদাস কি? হতেও পারে। সাধনবাবু তখন থাকতেন ওই পটুয়াতলা লেনেই। মৌলিক ছিল তার প্রতিবেশী। 3 তাসের আড্ডা বসত মৌলিকের ঘরে রোজ সন্ধ্যায়। মৌলিককে কেন জানি মৌলিক বলেই সবাই ডাকত। আরও 2 জন ছিলেন আড্ডায়, সুখেন দত্ত আর মধুসূদন মাইতি। এই দ্বিতীয় ব্যক্তির মতন সাংঘাতিক চরিত্র সাধনবাবু আর দেখেননি। তাসের খেলায় সে যে জুয়াচুরির রাজা, সে সন্দেহ সাধনবাবুর গোড়া থেকেই হয়েছিল। শেষে বাধ্য হয়ে একদিন সেই সন্দেহটা প্রকাশ করতেই হলো। এতে মধু মাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। তার পকেটে সবসময় যে একটা চাকু অবস্থান করে সেটা সেই দিনই জানতে পেরেছিলেন সাধনবাবু। তিনি প্রাণে বেঁচেছিলেন মৌলিক আর সুখেন দত্তের জন্য। ব্যবসায় উন্নতির পর সাধনবাবু পটুয়াতলা লেনের খোলার ঘর ছেড়ে চলে আসেন এই মির্জাপুরের স্ট্রিটের এই ফ্ল্যাটে। আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাসের নেশাটা অবশ্য তিনি ছাড়তে পারেননি, আর সেই সঙ্গে তার সন্দেহবাতিকটাও। কিন্তু অন্য দিক দিয়ে পরিবর্তন হয়েছিল তার বিস্তর। পোশাকের পারিপাট্য, বেড়ি ছেড়ে ওয়েলস সিগারেট ধরা, নিলামের দোকান থেকে মাঝে মধ্যে শখের জিনিসপত্র কিনে এনে ঘর সাজানো, পেন্টিং, ফুলদানি, ভাঁড়ের অ্যাস্ট্রে, আর এই সমস্তই গত 5-7 বছরের ঘটনা। এই খুনের ঘটনায় শিবদাস মৌলিক যদি সেই মৌলিক হয়, তাহলে খুনি যে মধু মাইতি, সেই বিষয়ে সাধনবাবুর আর কোনো সন্দেহই নেই। খুনটা হলো কি করে? সাধনবাবু জিজ্ঞেস করলেন। নৃশংস, বললেন নব্যেন্দু চাটুর্যে। লাশ শনাক্ত করার কোনো উপায় ছিল না।
পকেট থেকে একটা ডায়েরির থেকে নামটা জানা গেছে। কেন কেন? শনাক্ত করার কোনো উপায় ছিল না কেন? ধর আছে, মুড়ো নেই। শনাক্তটা করবে কি করে? মুড়ো নেই মানে? মুন্ডু ঘ্যাচাং। জোড়া হাত মাথার ওপর তুলে আবার ঝটতে নামিয়ে এনে খাঁড়ার কোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নব্যেন্দু চ্যাটার্জি। খুনি যে কোথায় সরিয়ে রেখেছে মুন্ডু, সেটা এখনো জানা যায়নি। খুনিকে সেটা কি জানা গেছে? 3 তাসের ঠেক বসতো এই মৌলিকের ঘরে, তাদেরই একজন বলে পুলিশ সন্দেহ করছে। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন যে তার মাথাটা ঝিমঝিম করছে। সেদিনের ঘটনা চোখের সামনে জলজ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি, যেদিন তিনি মধুবাইতিকে চচ্চুরির অপবাদ দিয়েছিলেন। চাকুর আক্রমণ থেকে তিনি রেহাই পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার বেশ কিছুক্ষণ বাদে অবধিও মধুমাইতির দৃষ্টি তার উপর অগ্নিবর্ষণ করেছিল, সেটা তার মনে আছে। আর মনে আছে মধুর একটি উক্তি, আমায় চেনো না তুমি সাধন মজুমদার, আজ পার পেয়ে গেলে, কিন্তু এর বদলা আমি নেবই, সে আজই হোক আর 10 বছর বাদেই হোক। রক্ত জল করা শাসানি। সাধনবাবু ভেবেছিলেন পটুয়াতলা লেন থেকে পালিয়ে বেঁচেছেন, কিন্তু কিন্তু ওই মোড়ক যদি মধুমাইতি দিয়ে থাকে। মদন, ধনঞ্জয় বলেছিল মদন। ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মধু আর মদনে খুব বেশি পার্থক্য আছে কি? মোটেই না। মধু অথবা মধুর লোকই রেখে গেছে ওই পার্সেলটা, আর সেটা যাতে সত্যি তার হাতে পৌঁছয় তাই চিরকুটে সই করিয়ে নিয়েছে। আর ওই মোড়কের মধ্যে রয়েছে শিবদাস মৌলিকের মাথা। এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোনোর মধ্যেই দৃঢ়ভাবে সাধনবাবুর মনের মধ্যে গেঁথে গেল। দরজা থেকেই দেখা যায় টেবিলের ওপর ফুলদানির পাশে রাখা মোড়কটাকে। মোড়কের ওজন এবং আয়তন দুই এখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তার ভেতরে কি আছে। বাবু দোরগোড়ায় এসে থেমে গেছেন দেখে পচা কিঞ্চিৎ বিস্মিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। সাধনবাবু প্রচণ্ড মনের জোর প্রয়োগ করে বিহ্বল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন। আর কেউ আজ এসছিল আমার খোঁজ করতে? কই না তো। সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এর মধ্যেই তার ঘরে হানা দিয়ে গেছে। তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তার যে কি দশা হবে সেটা ভাবতে তার আরেক দফা ঘাম ছুটে গেল। গরম চা পেটে পড়তে সামান্য বল যেন ফিরে এলো মনের মধ্যে। যাক, অন্তত টাইম বোমা তো নয়। কিন্তু এও ঠিক যে এই মুন্ডু সমেত মোড়কটিকে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে কাটাতে হয় তাহলে তিনি পাগল হয়ে যাবেন। ঘুমের বড়িতে ঘুম এলো ঠিকই, কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না। একবার তিনি দেখলেন মুন্ডুহীন মৌলিকের সঙ্গেই বসে বসে 3 তাস খেলছেন তিনি। আর একবার দেখলেন মৌলিকের ধড়বিহীন মুন্ডু তাকে এসে বলছে, দাদা, ওই বাক্সে প্রাণটা হাঁপিয়ে উঠেছে, দয়া করে আমাকে মুক্তি দিন। বড়ি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যেস মতন সকাল 5:30টায় ঘুম ভেঙে গেল সাধনবাবু। হয়তো ব্রাহ্ম মুহূর্তের গুণেই সংকট মোচনের একটা উপায় সাধনবাবুর মনে উদিত হলো। মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সেই মুন্ডু অন্যত্র চালান দিতে বাধাটা কোথায়? তার ঘর থেকে জিনিসটাকে বিদেয় দিতে পারলেই তো তিনি নিশ্চিন্ত। ভোর থাকতেই অন্য কাজ ছাড়ার আগে বাজারের থলিতে
মোড়কটা ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন। প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে, কারণ ভেতর থেকে রক্ত চুইয়ে থাকলেও তার বিন্দুমাত্র বাক্স ভেদ করে বাইরের কাগজে কোনো ছোপ ফেলেনি। বাসে উঠে কালীঘাট পৌঁছতে সময় লাগলো 25 মিনিট। তারপর পায়ে হেঁটে আদিগঙ্গায় পৌঁছে একটা অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে হাতের মোড়কটাকে সবেগে ছুঁড়ে ফেললেন নদীর মাঝখানে। ঠাপাস, টুপস। মোড়ক নিশ্চিহ্ন, সাধনবাবু নিশ্চিন্ত। বাড়ি ফিরতে লাগলো 35 মিনিট। সদর দরজা দিয়ে যখন তিনি ঢুকছেন, তখন ষোড়শীবাবুর দেওয়ালের ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজছে। আর সেই ঘড়ির শব্দ শুনেই সাধনবাবু মুহূর্তে চোখে অন্ধকার দেখলেন। একটা কথা হঠাৎ করে তার মনে পড়ে গেছে। কয়েকদিন ধরেই তার বারবার সন্দেহ হচ্ছে তিনি কি যেন একটা জিনিস ভুলে যাচ্ছেন। 50-এর পর এই জিনিসটা হয়। একথা নীলমণিবাবুকে বলতে তিনি নিয়মিত ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন। আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হলো সাধনবাবুকে, কারণ যাওয়ার পথে তাকে একটা কাজ সেরে যেতে হবে। রাসেল স্ট্রিটের নিলামের দোকানে মডার্ন এক্সচেঞ্জে ঢুকতেই এক গাল হেসে এগিয়ে এলেন মালিক তুলসীবাবু। টেবিল ক্লকটা চলছে তো? ওটা পাঠিয়েছিলেন আপনি? আরে, আমি তো বলেইছিলাম পাঠিয়ে দেব, সেটা পৌঁছয়নি আপনার হাতে। হ্যাঁ, মানে আপনি 500 টাকা আগাম দিয়ে গেলেন। এত পছন্দ আপনার, আপনি আমার পুরনো খদ্দের, আপনাকে কথা দিয়ে কথা রাখবো না, এটা কখনো হতে পারে? তা তো বটেই, তা তো বটেই। দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবে ও ঘড়ি আপনার। নাম করা ফরাসি কোম্পানি। জিনিসটা কিন্তু আপনি জলের দরে পেয়ে গেছেন। আপনি সত্যি খুব লাক্কি, ভেরি লাক্কি। তুলসীবাবু অন্য খদ্দেরদের দিকে এগিয়ে যেতেই সাধনবাবু দোকান থেকে বেরিয়ে এলেন। জলের দরের ঘড়ি জলেতেই গেল। ভালো বদলা নিয়েছে মধুমাইতি, তাতে কোনো সন্দেহ নেই। আর মডার্নকেই যে মদন শুনেছে ধনঞ্জয়, তাতেও কি কোনো সন্দেহ আছে? আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।